আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসা ফিজিক্স কোশ্চেনটা সমাধান করব। তো এইটা হলো 2020-21 সেশনের কোশ্চেন। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হলো, একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হলো ইউ নট। পাত দুইটি দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি জানি, যে সঞ্চিত শক্তির সূত্রটা জানি যে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটা হলো সঞ্চিত শক্তি বের করার সূত্র। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ইউ ব্যস্তানুপাতিক 1/c। তাহলে এখানে এটা হলো ধারকত্ব, এই ধারকত্ব কি সঞ্চিত শক্তির ব্যস্তানুপাতিক। তো এটাকে আমরা বক্স করে নিই। তো আমরা কি পেয়েছি, যে সঞ্চিত শক্তি ধারকত্বের ব্যস্তানুপাতিক। তো এইখানে বলা হয়েছে কি দূরত্ব দ্বিগুণ করা হয়। তো আমাদের দূরত্বর যে জন্য যে ডি সেইটা নিয়ে আসতে হবে। তো আমরা সবাই জানি যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র হলো এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো এখান থেকে লেখা যায় ধারকত্ব ব্যস্তানুপাতিক কিসের সাথে, দূরত্বের সাথে। তাহলে ধারকত্ব হলো দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে লেখা যায় যে ডি ব্যস্তানুপাতিক 1/c, এটা লেখা যায়। তাহলে দেখো এই যে এইটা আর এইটা, এই দুটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে লেখা যায় কি ইউ সমানুপাতিক ডি। তাহলে ইউ সমানুপাতিক ডি, অর্থাৎ আমরা যদি দূরত্বকে দ্বিগুণ করি তাহলে কি দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে সঞ্চিত শক্তির পরিমাণও কি দ্বিগুণ হবে। তাহলে এর উত্তর কত হবে, সি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরটা দেখব। এখানে বলা হয়েছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটির কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে বলা হয়েছে। তাহলে কি পরিমাণ বিদ্যুৎ অর্থাৎ আয়ের মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি এখানে দেখো আদান দেওয়া আছে। তো আমরা জানি কি আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। আবার আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই ওমেগা। তো এইখানে আমরা টি এর জায়গায় ওমেগার মানটা বসিয়ে দিব। তাহলে কিউ টি এর মানটা বসাবো, টি এর মান কি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে ওমেগাটা কি উপরে চলে যাবে। তো এটা হলো আমাদের উত্তর, কিউ ওমেগা বাই 2 পাই। এটা উত্তর কোথায়, এটা। এখন আমরা 3 নম্বরটা দেখি। এখানে বলছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা বের করতে বলা হয়েছে। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হলো যে পীড়নের যে মাত্রা সেটাই। তো পীড়ন কি জানি, আমরা জানি পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমরা বলের যে মাত্রা সেটা সবাই জানি। তো বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এটা হলো বলের মাত্রা। আর এটা কি, এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি দুইটা দূরত্ব এল ইন্টু এল। তাহলে এই এল আর এই এল কাটা, তাহলে থাকে কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। তাহলে এটার উত্তর কোনটা, এইটা। এরপরে হলো 5 নম্বর। তো এখানে দেখো একটা ইয়া দেওয়া আছে, রিঅ্যাকশন দেওয়া আছে। নিউক্লিয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটা কি। তো অনুপস্থিত কণাটা আমরা কিভাবে বের করব, এইখানে আমি একটু দেখাই। দেখো এখানে আছে কত 27, এখানে আছে 4, এটা যোগ করো 27 আর 4 যোগ করবা, সমান দিবা, এই চিহ্ন জায়গায় সমান দিবা। এরপর আছে 30, এরপরে এইখানে যে কণাটা সেটাই তো বের করবো। তো এটাকে আমরা যদি এ ধরি, এটাকে আমরা ধরছি এ। তাহলে দেখো 27 আর 4 31, আর এই পাশে হলো 30। তাহলে এ ইকুয়াল টু কত 1। একইভাবে দেখো নিচেরটা। তো নিচেরটা আমরা এখানে দেখাই। এই দেখুন 13 আর প্লাস 2, এখানে 13 প্লাস 2, তাহলে 13 প্লাস 2 ইকুয়াল টু, এই দেখো এখানে 14 আছে, 14 প্লাস এইটা, তাহলে এটাকে আমরা বি ধরছি। তাহলে এখানে বি ধরলে দেখবা, এখানে দেখবা ক্যালকুলেশন করলে আসে বি ইকুয়াল টু 1। তো এইখানে যেই অনুপস্থিত যেই কণাটা সেটা কি হবে, দেখো উপরেও 1 নিচেও 1। তাহলে এখানে কি আসে, প্রোটন।
তো আশা করি তোমরা বুঝতে পারছো উপরেরটা কি বল, নিচেটা কি পারমাণবিক সংখ্যা। তাহলে এটা হলো একটা প্রোটন, এখানে দেওয়া আছে। তো এখন আমরা দেখব 6 নাম্বারটা। এগুলো প্রশ্ন অনেক বেশি আছে। দোলনকাল যদি 50% বাড়াতে কার্যকর দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? তো আমরা কি জানি? আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এই সূত্রটা সবাই পারো আশা করি। তাহলে এখান থেকে কি লেখা যায়? টি সমানুপাতিক রুট ওভার এল, এটা লেখা যায়। আমাদের বের করতে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ এলটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক এল, এটা লেখা যায়। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের তো এল এর পরিবর্তন বের করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো L2 ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু আমরা লিখতে পারি T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার, এটা লেখা যায়। তো এটা ইকুয়াল টু কি লেখা যায়? দেখো দোলনকাল কি 50% বৃদ্ধি পাইছে, তাহলে এখানে কি 1.5, 50% মানে 1.5, 100% হলে 2 হইতো, আর যদি 25% হইতো তাহলে কি 1.25, তাহলে কি 1.5 এরপরে এটার উপর কি স্কোয়ার দিব ইন্টু T1 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার। তো এটা কাটা যাবে, আর 1.5 এর উপর স্কোয়ার করলে কত আসে? L2 বাই L1 ইকুয়াল টু, যখন এটার স্কোয়ার করব তখন আসবে হলো 2.25। দেখো এই স্কোয়ারগুলো কিন্তু তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, তো তখন তোমার কি নিজেরই কি এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ তোমার কি করতে হবে তখন, যে নিজে মনে মনে বা এটা মুখস্থ রাখতে হবে যে 1.5 এর স্কোয়ার করলে 2.25। তো এইটা আসছে। তো আমাদের বলছে যে দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে কি আসবে? L2 মাইনাস L1, এটা হবে কত? 2.25 মাইনাস 1, আদি অবস্থায় আসছিল কত? 1, তাহলে এখান থেকে আসে কত? ইন্টু 100%, তাহলে এখানে আসে কত? 1.25 ইন্টু 100%, তাহলে 1.25 মানে কত? 125। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এইগুলো অঙ্ক অনেক বেশি আসে। এরপরে বলা হয়েছে কোন আদর্শ গ্যাসের, এরপর বলা হয়েছে কি কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বর্গবেগ কত বৃদ্ধি পাবে? তো এটা আমরা কিভাবে বের করব? আমরা সবাই সূত্রটা জানি যে c ইকুয়াল টু রুট ওভার 3 RT ডিভাইডেড বাই m, এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখানে কিসের সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা, যে c সমানুপাতিক রুট টি, অর্থাৎ এখানে তাপমাত্রার সাথে এই বেগের একটা সম্পর্ক আছে। তো আমরা কি করতে পারি এখানে, দেখো C2 বাই C1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। তো এখানে ঘটনাটা কি করছে, কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পাইছে, তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে? 4 গুণ। তাহলে কি হবে, বড় করে একটা রুট দেই। 4 গুণ বলতে কি, এইখানে মনে করো এরকম T2 ডিভাইডেড 4 T1, এরকম 4 গুণ বৃদ্ধি পাইছে বলতে T2 ইকুয়াল টু 4 ইন্টু T1, এইটা 4 গুণ বৃদ্ধি পাইছে বলতে এইটা বোঝাই। তাহলে কি হয়, 4 T1 ডিভাইডেড বাই এখানে T1, তাহলে T1 কাটা থাকে √4, √4 মানে কত? 2, √4 মানে কত? 2। তাহলে কি এর মান আসছে 2, অনেকে 2 দাগিয়ে দিয়ে আসবে, কিন্তু এটার উত্তর কিন্তু 2 হবে না। এটার কি বলছে, কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে উত্তর হবে কত? 2। আর যদি কি পরিবর্তন হয়েছে তখন তো কি 1, তখন কি হবে 2 মাইনাস 1, তাহলে এটা কত গুণ বৃদ্ধি পাবে? 2 গুণ। আচ্ছা, এরপরে হলো 8 নাম্বার। তো এইটা যদি তোমরা নর্মালি করতে যাও তাহলে এটা অনেক বড় একটা অঙ্ক হবে, বা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। তো এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমি দেখিয়ে দিই। দেখো এখানে মনে করো 14 মিনিট, এখানে যে সময়টা দেওয়া আছে সেটাকে আমরা ধরবো টি ডিভাইডেড বাই এন ইকুয়াল টু টি হাফ। তো আমাদের বের করতে বলছে কি অর্ধায়ু, তাহলে টি বাই এন ডিভাইডেড বাই টি হাফ। তো এখানে টি এর মান কত? টি এর মান হলো 14 মিনিট,
এন এর মান কত, এন এর মান আমরা জানি না, তাহলে আমরা কি লিখতে পারি টি হাফ। তো এন এর মানটা এখানে বের করতে হবে। তো এন এর মানটা কীভাবে বের করে, এন এর মানটা বের করার নিয়ম হলো যে এই যে 1/16 দেওয়া আছে, এই 1/16কে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, 1/2n এই আকারে নিয়ে আসতে হবে, এখানে n এর যে মানটা সেটা। তাহলে কত 1/24। তো 2 এর উপর পাওয়ার যদি 4 হয় তখন কি হয় 16 হয়। তো এখানে যদি থাকতো 1/32, 1/32 থাকলে কি হতো 1/2^5। তাহলে n এর মান কত এখানে 5। যদি এখানে থাকতো 1 কত থাকবে 8, 1/8 তাহলে কত হইতো 1/2^3। তাহলে n এর মান কত 3। তাহলে n এর মানটা এভাবে বের করতে হয়। তো এখানে আমি দেখাই টি হাফ অর্ধায়ু, টি কত, টি হলো 14 আর n এর মান কত 4, তাহলে 14/4। এটা কাটাকাটি করলে কত হচ্ছে 7/2। তাহলে উত্তর কোনটা 7/2। এরপর এখন আমরা 10 নম্বর দেখব। এখানে বলা হয়েছে এর মান কত হলে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এর মান কত হলে লম্ব হবে, তো লম্ব হওয়ার শর্ত কি, এই দুইটা ডট গুণ করতে হবে, এই দুইটা ডট গুণ করলে 0 হবে, অর্থাৎ দুইটা ভেক্টর ডট গুণ যদি 0 হয় তখন কি এরা লম্ব হয়। তো আমরা কি করব, এটাকে ডট গুণ করব। দেখো এখানে যে আছে কে নাই, কে নাই বলতে এখানে নাই, এটা কাটা, কে যেহেতু নাই তাহলে কি এটা কাটা, অথবা ধরতে পারো 0 কে। তো 0 দ্বারা গুণ করলে কি 0 হয়ে যাবে। তো আমাদের আছে কোনটা, এই দুইটা আছে, তাহলে আমরা কি সরাসরি গুণ করব। দেখো আয়ের সাথে আয়ের গুণ, তাহলে 2a, জে এর সাথে জে এর গুণ +2 = 0। তাহলে 2a = কি -2, a = -1। এর মান কত এখানে -1। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো এইটা একটু পরে করি, কারণ এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। আচ্ছা এখনই করে ফেলি। তো কি বলছে এখানে, কত বেগে চললে রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হয়। তাহলে এটা হলো গতিশীল দৈর্ঘ্য কত, নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, L0 = 2 এত হবে কত বেগে চললে। তো এটা বুঝাইছে যে L = কি L0 / 2 নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তো আমরা সূত্র জানি, সূত্র কি, সূত্র হলো L = L0 √1 - b² / c²। এই সূত্রটা আমরা জানি। তো L = কি L0 / 2 = L0 √1 - b² / c²। এটা এটা কাটাকাটি। তো এখন আমরা কি করব, এটার স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে 1/4 আসে, এখানে আসে 1 - b² / c²। তো এখানে বলছে কত বেগে চললে এত হবে না, তো এখান থেকে আমার বি এর মানটা বের করতে হবে। তো আমরা এই পাশে করি। দেখো বি এর মান যদি এখানে বের করতে চাই, তো এই ক্যালকুলেশন আমরা করলে এখানে কি আসে, এখানে একটু নিচের দিকে যাই, যে এখানে আসে হলো c² / b², এইটা আসে এখানে। তাহলে এখানে এটা লিখি যে c² - b² / c² = 1/4। তাহলে 4 দ্বারা গুণ করে দিব, 4c² - 4b² = c²। তো এখানে থাকে কি, তো এইখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইভাবে থাকে যে 4c² থাকে, একটা হলো 4c², এটা হলো 4b², তাহলে এরকম থাকে 3c² = 4b²। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের বের করতে হবে বি এর মান। তাহলে 3c/2 এটা = b, এটা হলো উত্তর, √3/2c। দেখো এই 4টা কি আমরা এই পাশে নিছি এবং উভয় পাশে কি রুট করে দিছি এইটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ক্যালকুলেশনটা একটু জটিল, পরে করবা সবসময়। এরপরে বলা হয়েছে 12 নাম্বার কি, একটি m ভরের বস্তু ঘর্ষণহীন একটি তলে b বেগে চলার সময় একটি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটি সংকুচিত হয়।
স্প্রিং বল কে ধ্রুবক কে হলে কতটুকু সংকুচিত হবে। তো এখানে দেখো দুইটা জিনিস দেওয়া আছে, বেগ দেওয়া আছে এবং কে এর মান দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি, দেখো এই যে ব্যয়িত শক্তি আর স্প্রিং এর সংকুচিত বিদ্যুৎ শক্তি এই দুইটা কি সমান। তো আমরা কি লিখতে পারি, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে হাফ হাফ কাটা আমাদের বের করতে হবে কতটুকু সংকুচিত হয়েছে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে কি লেখা যায়, এক্স স্কোয়ার ইকুয়াল টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই কে। তাহলে এক্স এর মান যদি এখানে বের করতে পারে বলে, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার এম বাই কে ইন্টু বি। এইটা এক্স ইকুয়াল টু রুট ওভার এম বাই কে ইন্টু বি। এটা কোনটা, এটা এম বাই কে, এটা এটা না। তো এখন আমরা 13 নম্বরটা সমাধান করি। এখানে কি বলা হয়েছে, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর লেখচিত্র কোনটা। অর্থাৎ এখানে কি বলছে, পৃষ্ঠ হতে গভীরতার এইচ। তো আমরা এখানে কি জানি, তো এখানে আমরা জানি যেটা সেটা হলো যে জি ইকুয়াল টু কি, জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর। এটা কি জির গভীরতার সূত্র। তো গভীরতার সূত্র হলো এইটা, যখন গভীরতায় থাকে তখন কি উত্তর হবে এইটা। তো এখান থেকে আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারি, তো তোমরা যদি বলো তাহলে করি এখানে। তো এইখানে যদি করি তাহলে কি আসে, জি প্রাইম ইকুয়াল টু জি, মানে জি দ্বারা গুণ করে দিব, জি মাইনাস জি এইচ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এই যে এখান থেকে লিখি জি প্রাইম ইকুয়াল টু মাইনাস জি এইচ আর প্লাস জি। এই দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, আমরা জানি যে এটা পড়ছে আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। যদি এরকম ডালটা যদি কি মাইনাস থাকে, যদি ডালটা এখানে মাইনাস থাকে তাহলে কি হয়, এটা হয় নিচের দিকে এইভাবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর এখানে বলা হয়েছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, চিদ্বয়ের পর্দাকে যদি ডি দূরত্বে অবস্থিত পর্দার উপরে প্রতি একক প্রস্থের ডোরার সংখ্যা কত। তো আমরা কি জানি, আমরা জানি যে নর্মালি আমরা কি জানি যে পর্দার যে দূরত্ব ডেল এক্স ইকুয়াল টু কি ল্যামডা ডি বাই ডি, এটা জানি। কিন্তু একক যখন বলা হয়েছে পর্দার একক প্রস্থের ডোরার সংখ্যা, তখন হবে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/del(x). তখন কি হবে 1/del(x) ইকুয়াল টু ডি বাই ল্যামডা ডি, ডি বাই ল্যামডা ডি। এটা কোথায়, এটা। এরপরে হলো 15 নম্বর, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে চলমান আছে। এই মুহূর্তে বৃত্তাকার পথে দ্রুতি দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড এবং এত হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে ত্বরণের মান কত। তো একটা বস্তু, এটা মনে করো একটা বৃত্ত, তো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন এখানে দুইটা বল তৈরি হয়, এখানে দুইটা বল তৈরি হয়। একটা হলো স্পর্শীয় বল, আর একটা কি, একটা হলো কেন্দ্রমুখী। তো এখানে দুইটা ত্বরণ সৃষ্টি হবে, একটা হলো স্পর্শীয় ত্বরণ আর একটা কি কেন্দ্রীয় ত্বরণ। তো এখানে আমরা তখন দেখব যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে আমরা কি জানি যে এস স্কোয়ার, অর্থাৎ কেন্দ্রমুখী যে ত্বরণ, প্লাস এ টি স্কোয়ার। একটা হলো স্পর্শীয় আর একটা হলো কেন্দ্রমুখী। তো এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এইটা যখন 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, এই 4 মিটার পার সেকেন্ডটা কি, এটা হলো স্পর্শীয় ত্বরণ, এটা হলো এটি, এটা হলো স্পর্শীয় ত্বরণ। আর আমাদের বের করতে হবে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কিভাবে বের করে, এস ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। তাহলে বি এর মান কত, এখানে 6 দেওয়া আছে, 36 ডিভাইডেড বাই 12, তাহলে কি 3 12 36। তাহলে এখান থেকে কি লেখা যায়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে আসে হলো 5। তাহলে এটার উত্তর হবে 5। তো আশা করি বুঝতে পারছো। এরকম হয়েছে, কিন্তু এখানে কিন্তু এরকম হইতে পারতো 2ac at cos আলফা, কিন্তু এখানে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এগুলো হয় না।
তো এটা ছিল কি, এটা ছিল আমাদের ফিজিক্স। এরপরে যদি তোমরা চাও তাহলে বাকিটা যেটা সেটা হলো ফুল সিলেবাস, সেগুলো তোমাদের লাগবে না। এরপরে হলো কেমিস্ট্রি আছে, যদি তোমরা চাও তাহলে আমরা কেমিস্ট্রি ভিডিওগুলো আপলোড দেব।